গতদিন আমাদের তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা শিখেছিলাম সর্বাধিক উচ্চতা, অতিক্রান্ত সময় বা বিচরণ কাল, সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় এবং প্রক্ষেপণ সীমা বা পাল্লা এবং সর্বাধিক পাল্লা। আজকে আমাদের এই চ্যাপ্টারের শেষ লেকচার। এই লেকচারে আমরা জানতে পারবো যে আণবিক হ্রাস, গতির সমীকরণ, পরন্ত বস্তুর সূত্র এবং সেই সব পরন্ত বস্তুর সূত্র থেকে কি কি সমীকরণ আছে সেইগুলো। তো আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শুরু করব হচ্ছে আণবিক হ্রাস দ্বারা। গতদিন আমরা পড়েছি, গত লেকচারগুলোতে আমরা জেনেছি হ্রাস কি তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু। তির্যকভাবে নিক্ষিপ্ত মানে কি, আমরা ভূমি থেকে এই যে এইভাবে একটা অ্যাঙ্গেলে যদি ছুঁড়ে মারি, সেটাকে এখানে একটা সার্টেন অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলে যদি আমরা ছুঁড়ে মারি তাহলে সেটাকে আমরা বলি তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু। এখন আনুভূমিক হ্রাস মানে কি, আমি আনুভূমিকভাবে নিক্ষেপ করব। আচ্ছা, আমি যদি এইখান থেকে আনুভূমিকভাবে নিক্ষেপ করতে চাই, সেটা কি সম্ভব না? সেটা মাটির সাথে থাকবে, অবশ্যই সেটা মাটির সাথেই থাকবে। তাহলে আনুভূমিক হ্রাস মানে কি, আমরা আনুভূমিকভাবে কোনো কিছুকে ছুঁড়ে মারবো এবং সেটা দুই অক্ষ বরাবর চলবে। অর্থাৎ আমি কোনো একটা বিল্ডিং এর ওপরে উঠলাম, উঠে আমি কিন্তু এবার চাইলে আনুভূমিকভাবে কোনো কিছু নিক্ষেপ করতে পারি। আমি যদি এই আনুভূমিকভাবে কোনো কিছু নিক্ষেপ করি, কিছু সময় পর ধীরে 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 তারা কি মাটিতে এসে পড়বে। তাহলে এইটাই হলো আনুভূমিক হ্রাস। তো এই হ্রাসের ক্ষেত্রে যে সমীকরণগুলো আছে সেগুলো আজকে আমরা বের করব। এখন এই সমীকরণ বের করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন এই হ্রাস তির্যকভাবে নিক্ষিপ্ত হ্রাস করছি, তখন আমরা কি সবসময় নিচের দিকে জি কাজ করে, সেই জন্য আমরা ধরে নিয়েছিলাম a - g। এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু আমরা যখন আনুভূমিকভাবে যখন নিক্ষেপ করব, তখন কি একটা অক্ষ কাজ করছে এই বরাবর আর y অক্ষ কাজ করছে এই দিকে, তাই না? এইদিকে কিন্তু y এর কোনো উপাংশ নাই, এই জন্য আমরা এটাকে জিটাকে আর মাইনাস হিসাবে ধরবো না, জিটাকে পজিটিভ হিসাবেই নিব। তাহলে সর্বপ্রথমে যদি আমরা বের করতে চাই যে এই সমীকরণটা কিরকম হবে, তাহলে আমরা দেখি কি পাওয়া যায়। এবার আমাদের কি কি মনে রাখতে হবে বললাম, আমাদের এখানে জিটা কখনোই মাইনাস না। এইখানে দেখা যাচ্ছে কি, এইখানে কিন্তু আমাদের ওই যে আরো কিছু বিষয় ছিল, আরো কিছু পয়েন্টার বিষয় ছিল যে এই আনুভূমিকভাবে কিন্তু কোনো ত্বরণ বা মন্দন নাই, কিন্তু এই বরাবর একটা ত্বরণ আছে। কেন ত্বরণ আছে? যখন আমি এই বরাবর ছুঁড়ে মারছি, তখন আমি দেখতেছি যে এখানে Vy নট ইজিক্যাল টু 0। Vy নট ইজিক্যাল টু 0 না, কারণ এইখানে আমি মারতেছি আনুভূমিক বরাবর, তাহলে এই বরাবর কোনো বেগ নাই, কিন্তু কিছু একটা সময় পরে তখন একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেল যখন হচ্ছে তখন কিন্তু Vy এর একটা মান আসতেছে। তাহলে Vy নট হচ্ছে 0। কিন্তু যদি আমি এখান থেকে V বের করতে চাই, আর এইখানে কিন্তু y অক্ষ বরাবর কিন্তু কি g কাজ করছে, তাহলে Vy ইজিক্যাল টু Vy নট প্লাস কি gt, তাই তো? যদি তাই হয় তাহলে আমরা দেখলাম কি Vy নট ইজিক্যাল টু 0, তাহলে Vy সমান সমান gt, অর্থাৎ যত সময় যাবে সেইটা বাড়তে থাকবে g এর সমানুপাতিক হিসাবে। কি সময়ের সাথে কি Vy এর মানটা বাড়তে থাকবে। এখন এটা হলো বেগের সমীকরণ। এইখান থেকে যদি আমরা চাই যে এর আগে আমরা বের করেছিলাম কি y ইজিক্যাল টু ax² মাইনাস bx, সরি আমাদের বের করেছিলাম ax মাইনাস bx²। তাহলে এইটা কিসের সমীকরণ ছিল? এটা ছিল প্যারাবোলার সমীকরণ। আমরা এখন দেখব যে এইটার কিরকম সমীকরণ আসে। আমরা y ইজিক্যাল টু কি ওই যে বসাইছিলাম যে s ইজিক্যাল টু ut প্লাস হাফ at², তাই না? তাহলে y এর ক্ষেত্রে আমরা কি সহজেই দেখতে পাচ্ছি যে এইখানকার আদিবেগ 0,
তার মানে এই অংশটা শূন্য হয়ে যাবে, এই অংশটা কি শূন্য হয়ে যাবে। তাহলে কি থাকে 1/2 জি টি স্কয়ার। তাহলে যেহেতু এইখানে ইউ নাই বা ভি ওয়াই নট নাই, সেহেতু এখানে কিসের মান শুধু রিপ্লেস করতে হবে, শুধুমাত্র টি এর মানটা রিপ্লেস করতে হবে। টি এর মানটা আমরা কই থেকে পাবো, টি এর মানটা আমরা এর আগে যেরকম বের করেছিলাম, আমরা x সমান সমান কি বলেছিলাম, x সমান সমান ভি নট টি, তাই না? কারণ x বরাবর কি কোনো ত্বরণ মন্দন আছে? শুরুতে বলা হয়েছে যে x বরাবর কোনো ত্বরণ বা মন্দন নেই। তাহলে কি আদি বেগে আমি যে বেগে ছুড়ে মারছি সেই বেগেই নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চলতে থাকবে। তাহলে এইখান থেকে আমরা t ইকুয়াল টু কি পাচ্ছি, x ডিভাইডেড বাই ভি নট। তাহলে যদি আমরা এটা এখানে বসিয়ে দিই, আমরা কি পাই 1/2 জি x ডিভাইডেড বাই ভি নট হোল স্কয়ার, তাই তো? তাহলে যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো, x স্কয়ার ইজ ইকুয়াল টু 2v0 স্কয়ার ডিভাইডেড বাই g ইন্টু y। আমরা যখন এই সমীকরণটা বের করেছি তখন কিন্তু এখানে a এবং b এর আলাদা আলাদা মান ছিল, সেগুলোকে আমরা মান ধরেছিলাম। কি ছিল? এটা ছিল tan থিটা। তো এইখানে আমরা একইভাবে এইটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিব। আমরা ধরে নিব, ধরি 2v0 স্কয়ার ডিভাইডেড বাই g ইজ ইকুয়াল টু 4a। যদি আমরা এটাকে 4a ধরি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। এবং মজার বিষয় হচ্ছে এটি একটি অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে? তো এখন এইখান থেকে যেই অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো সাধারণত আসে হচ্ছে যে বিমান আনুভূমিকভাবে এত বেগে উড়ে যাওয়ার সময় সেইখান থেকে একটি বোমা জাস্ট ছেড়ে দেওয়া হলো, সেটা কত দূরে যায় পতিত হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি জানতে হবে, সময় আমরা কি করে বের করতে পারবো, সময় আমরা বের করতে পারি এই যে আমরা আগে যে সমীকরণটা ইউজ করলাম, এই যে y is equal to half gt স্কয়ার। এই জায়গা থেকে কিন্তু আমাদের সময়টা বের করা যায়। কিভাবে দেখি, h is equal to 1/2 gt স্কয়ার। তাহলে এইখান থেকে যদি আমরা t টাকে এই পাশে রাখি তাহলে 2h ডিভাইড বাই z রুট ওভার। এইটাই হলো আমাদের সময় সমীকরণ। তাহলে এখন যদি আমাদেরকে বলে যে একটা বিমান 2000 কিলোমিটার উপর দিয়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিয়ে গেল, তাহলে আমরা কি এই যে উচ্চতা এটা কিন্তু আমরা 2000, এটা কিন্তু আমরা পেয়ে গেছি 2000 মিটার উপর দিয়ে যাচ্ছে, তারপরে এটা আমরা পেয়ে গেছি। জি এর মান আমাদের যদি উল্লেখ করা থাকে তাহলে সেটা বসাতে হবে, উল্লেখ করা না থাকলে 9.8 এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা কি টি এর মান পেয়ে নিয়েছি। এখন কত দূরে যায় পড়বে, এইখানে যদি বোমাটা ছাড়া হয় তাহলে সে তো সরাসরি এখানে পড়বে না, যেহেতু একটা আনুভূমিক বেগ আছে সেহেতু এরকম কোনো একটা জায়গায় পড়বে। তাহলে এইটা কি, এইটা হচ্ছে আনুভূমিক পাল্লা, এক্স দ্বারা প্রকাশ করি। আণবিকভাবে কোনো রকম ত্বরণ মন্দন আছে নাই, যদি না থাকে তাহলে s ইজ ইকুয়াল টু ভিটি সূত্র প্রয়োগ হবে। আমি এই উচ্চতা থেকে টি বের করতে হবে, এখান থেকে টিটা বের করে নিচ্ছি, নিয়ে এইখানে আমরা টিটা বসায় দিচ্ছি, ব্যাস আমার কত দূর করে বোমাটা পড়বে সেটা আমরা বের করে ফেলতে পারলাম, তাই না? তাহলে আমরা ফিরে আসি যে আমরা কি কি আজকে শিখবো বলছিলাম। আমরা আণবিক প্রাস কি জিনিস সেটা আমরা শিখলাম। প্রাসের গতির সমীকরণ দুইটা শিখলাম, একটা হচ্ছে কি এই যে এটা অধিবৃত্তের সমীকরণ, আর একটা হচ্ছে এইখান থেকে অধিবৃত্তের সমীকরণ এটা, আর সময়, এই দুটো শিখলাম। আর কি আছে, পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র কে দিয়েছেন? পরন্ত বস্তুর সূত্র দিয়েছেন গ্যালিলিও। যে পরন্ত বস্তুর সূত্র দিয়েছেন
তিনটা সূত্রের ক্ষেত্রে একটা কমন বিষয় আছে। কমন বিষয়টা হলো যে সবগুলোর শুরুতেই স্থির অবস্থান থেকে এবং মুক্তভাবে পড়ন্ত সকল বস্তুর ক্ষেত্রে কি হবে, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। প্রথম সূত্র কি, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্র কি, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। তারপরে আবার কি বলতেছে, একই কথা, এই কথাটুকু পরে নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখন এই জিনিসগুলো কিন্তু আমরা গতিসূত্রে হালকা হালকা পড়ে এসেছি, ঠিক আছে? কিভাবে পড়ে এসেছি, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তার মানে এখানে কিসের সাথে কিসের সম্পর্ক, সমান সময়ে সমান দূরত্ব। তাহলে এইখানে যদি আমরা সমান সময় মানে কি টি আর দূরত্ব এস, আমরা একটা সূত্র শিখে এসেছি, এস ইজ ইকুয়াল টু ভি টি, ঠিক আছে? আর এই সূত্রে বলতেছে যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তার মানে কি এইখানে এস প্রপোর্শনাল টি, কি এটার সাথে এটা মেলে? কিন্তু যেহেতু এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এসটাকে এস বলা যাবে না, কি উপর থেকে পড়তেছে, তখন এটাকে হাইটের এইচ দ্বারা প্রকাশ করতে হবে। তখন সেটাকে কি বলা হবে, তখন সেটাকে বলা হবে যে এইচ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে? আচ্ছা, এখন এর মানে কি, আমার হয়তো বাস্তব জীবনে অনেক সময় দেখি যে একটা ভারী কোনো কিছু, একটা লোহার একটা বল বা কোনো কিছু যদি আমি একতলা বিল্ডিং বা পাঁচতলা বিল্ডিং উপর থেকে ফেলে দিই, তাহলে সেটা কিন্তু খুব দ্রুত পড়ে যায়। কিন্তু একই জায়গায় যদি আমরা একটি কাগজ বা একটি পাখির পালক বা কোনো কিছু ফেলি যদি ওপর থেকে, তাহলে সেটা কিন্তু অনেক সময় নেয়। তাহলে কি গ্যালিলিওর সূত্র কি সত্য না মিথ্যা? গ্যালিলিওর সূত্র সত্য, কিন্তু ফিজিক্সের 99.99% হচ্ছে কি আইডিয়াল কন্ডিশনের জন্য প্রযোজ্য। তাহলে কি আশেপাশে যে সকল বাধা বিপত্তিগুলো আছে, সেই বাধা বিপত্তিগুলো যদি না থাকতো, তবে পাখির পালক হোক আর লোহার বল হোক সবই একসাথে মাটিতে পতিত হতো, ঠিক আছে? দ্বিতীয় সূত্রটা দেখি, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, তাই না? এইখানে কিসের সম্পর্ক, বেগ আর সময়, তাহলে ভি প্রপোর্শনাল টু টি হতে হবে, তাই না? এবার দেখি তো এটা আমরা কোত্থেকে পেতে পারি। আমরা করে আসছি কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা করে আসছি না? যদি করে এসেই থাকি তাহলে দেখো যে এইখানে আগেই বলা আছে স্থির অবস্থান, তার মানে এটা 0 প্লাস উপর থেকে পড়তেছে, তার মানে এটা কি জি টি, জি কি একটা কনস্ট্যান্ট না? তাহলে ভি প্রপোর্শনাল টু টি আমরা পাইলাম। এই হলো দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র কি বলছে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে কিসের সম্পর্ক, দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। দূরত্ব কি দ্বারা প্রকাশ করব আমরা, এস দ্বারা। কিসের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। এটাও দেখি তো আমরা কত শিখে আসছি কিনা। আমরা সূত্র করে আসছি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, কি মনে করে? এখন এইখানে বলা আছে স্থির অবস্থান, তার মানে কি এটা হয়ে যাবে 0 আর এটা কি হয়ে যাবে কি এ হয়ে যাবে জি, জি কি কনস্ট্যান্ট, এই হাফও একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস প্রপোর্শনাল টু টি স্কয়ার। এখন যেহেতু এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, সেটি এস টা রিপ্লেস হবে কি এইচ দ্বারা। এইচ দ্বারা রিপ্লেস হলে কি হবে, এইচ দ্বারা রিপ্লেস হলে এইচ প্রপোর্শনাল টু
টি স্কয়ার। তাহলে কি আমরা দেখলাম যে এইখানে যে সূত্রগুলো আছে, গ্যালিলিও খুবই চালাক মানুষ। গ্যালিলিও গতির সেই সূত্রগুলো ব্যবহার করে 3টি সূত্র দিয়ে বসে থাকছে, কিন্তু যেহেতু এই সূত্রগুলো আগে কেউ কখনো ব্যবহার করেনি, সেহেতু গ্যালিলিও এই সূত্রগুলো অবশ্যই তার প্রদত্ত সূত্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে, এবং এটাই সার্টিফাইড যে জনাব গ্যালিলিও সূত্রগুলো দিয়েছেন, যদিও সেই সূত্রগুলো গতির সূত্র থেকে খুব একটা বেশি পার্থক্য নেই। তাহলে আমরা দেখি যে আজকে আমাদের যে কয়টা জিনিস শেখার ছিল, পরন্ত বস্তুর সূত্র 3টা শিখলাম এবং সূত্র থেকে পাওয়ার সমীকরণগুলো আমরা দেখলাম। তাহলে আমাদের এই গতিবিদ্যা চ্যাপ্টারটি কিন্তু শেষ। এখন আমাদের এইখানকার যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বেশি করে, ঠিক আছে? সুষমবৃত্তীয় গতি, এইগুলো সামনে আরো যেগুলো চ্যাপ্টার আছে সেগুলোতে অনেক ভালোভাবে আসবে। এখানে শুধু এখান থেকে মনে রাখতে হবে যে এই যে এই অংশটা, এইটুকু শুধুই। তাহলে আজকে এই পর্যন্তই। যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে হবে। ধন্যবাদ।